এত বড় বাসায় নীলিমা একটুও সময় কাটছিল না। দুপুরে খেয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিল, তারপর বিকেলের দিকে বাগানে হাঁটাহাঁটি করে রুমে এসে আবার বোরিং লাগছিল। নীলিমা ব্যালকনিতে গিয়ে দেখলো আকাশে মেঘ জমেছে। মেঘগুলো একটু স্থির থাকছে না, আকাশের বুকে নিশ্চিন্তে ভেসে বেড়াচ্ছে। নীলিমার মন চাইছে ও যদি ওই নীল আকাশে মেঘ হয়ে ভেসে বেড়াতে পারতো কত ভালো লাগতো। ছোটবেলা থেকে নীলিমার প্রকৃতি প্রেমিক। ও যেটা সুন্দর দেখে সেটাই ওর হতে মন চায়। হঠাৎ নীলিমা ব্যালকনি এক কর্নারে নজর গেল। কর্নারে দেওয়ালে একটা গিটার ঝুলানো। ব্যালকনিটা বেশ বড়, তাই বৃষ্টির পানি আসার সম্ভাবনা নেই। নীলিমা দেওয়ালের কর্নার থেকে গিটারটা নামিয়ে মনে মনে ভাবছে, গিটারটা তো একদমই ইউনিক। নীল রং এর গিটার। আচ্ছা, ওই সাইকোটা কি নীল কালার খুব প্রিয়? ওনার রুমের দেওয়ালগুলো নীল, কাভার্ড নীল, এখন দেখছি গিটারও নীল। সে যাই হোক, সাইকোটা মনে হয় গান জানে, তাই তো গিটারটা ওনার ব্যালকনিতে। ইস, এই মেঘলা বিকেলে একটা রোমান্টিক গান শুনতে পারলে দারুণ হতো। কিন্তু এ বাসায় না আছে টিভি আর না আছে ফোন। খাটাস বেটা, আমার ফোনটাও নিয়ে গেছে। এক কাজ করি, ছাদে যাই। আকাশে এত মেঘ, মনে হয় একটু পর বৃষ্টি নামবে। ওই খাটাসটা আসতে আসতে সন্ধ্যা হবে। এই সুযোগে ছাদে গিয়ে মনের সুখে ভিজবো। অনেকদিন হলো খোলা আকাশের নিচে মন ভরে নিঃশ্বাস নেওয়া হয় না। সবই বজ্জাতটার জন্য। এই সব ভাবতে ভাবতে এক দৌড়ে ছাদে চলে গেল নীলিমা। ছাদে গিয়ে রেলিংয়ের কাছ ঘেঁষে দাঁড়াতেই গিটারে টুংটাং শব্দ কানে ভেসে এলো। সেই শব্দ অনুসরণ করে নীলিমা অপর পাশে ছাদে তাকালো। দেখলো একটা ছেলে হাতে গিটার নিয়ে রেলিং এর উপর বসে আছে আর আঙুল দিয়ে টুংটাং শব্দ তুলছে। আকাশে অতিরিক্ত মেঘ হওয়ার কারণে বিকেল বেলা সন্ধ্যাবেলা রূপ ধারণ করেছে, অর্থাৎ ধরণীতে অনেকটা অন্ধকার নেমে এসেছে। একটু পর যে ভারী বর্ষণ হবে সেটাও আভাস পাওয়া যাচ্ছে। নীলিমা ছেলেটিকে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে চাইল, কিন্তু ঘুমট অন্ধকারের জন্য পারল না। শুধু এতটুকু দেখলো, ছেলেটা সাদা ফ্রেমে চশমা পরা। চশমাটা এই গুমোট অন্ধকারও চকচক করছে। নীলিমা বরাবরই সাদা ফ্রেমের চশমা পরা ছেলেদের খুব পছন্দ করে। ওর কাছে নাকি চশমা পরিহিত ছেলেদের খুব ইনোসেন্ট আর ব্রিলিয়ান্ট লাগে। নীলিমা এসব ভাবতেই গিটার টুংটাং শব্দের সাথে সুরিলা মিষ্টি কণ্ঠে শুনতে পেল। নীলিমা ছেলেটির দিকে তাকালো। ছেলেটা আকাশের দিকে তাকিয়ে গাইতে লাগলো, তুমি এই রোদের মতো, আমি তোমায় মাখছি গো। গানটা পুরো লাইন বললে কপিরাইট দিয়ে দিবে। হঠাৎ মেঘ সরে গিয়ে ধরণীর বুকে বারিধারা নেমে এলো। বৃষ্টির পানি মাথায় পড়তেই নীলিমা ধ্যান ভাঙল। এতক্ষণেও যেন গানটার মধ্যে হারিয়ে যাচ্ছিল। ছেলেটা মনে হয় তার তার সব আবেগ অনুভূতিগুলো গানটির মধ্যে ঢেলে দিয়েছে। কিন্তু ছাদের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা কোথাও নেই। নীলিমা রেলিং এর আরেক সাইড দিয়ে ভালো করে খুঁজলো, কিন্তু ছেলেটা নেই। ভাবলো হয়তো বৃষ্টির কারণে চলে গেছে। সবাই তো আর ওর মতো বৃষ্টি বিলাসী না। নীলিমা হলুদ কালার সুতির থ্রি পিস পরেছে। বৃষ্টিতে ভিজে ওর শরীর ভাঁজগুলো স্পষ্ট হয়ে উঠেছে। পেটে হঠাৎ কারো স্পর্শ পেয়ে হকচকে উঠল নীলিমা। পিছন ফিরে তাকাতেই দেখলো মিহরান ঘোর কাটা দৃষ্টিতে নীলিমাকে দেখছে। ওর চোখ জোড়া ভয়ঙ্কর রকমের লাল। আকাশে বিদ্যুৎ চমকানোতে মিহরানের লাল চোখজোড়া যেন আরো ভয়ঙ্কর লাগছে। মিহরান কিছুক্ষণ আগেই অফিস থেকে এসেছে। রুমে এসে যখন নীলিমাকে না পেল, তার আত্মা যেন বের হয়ে যাবার উপক্রম হলো। পুরো বাসায় তন্ন তন্ন করে খুঁজে তার মনে হলো ছাদে খোঁজ হয়নি। মিহরানের হঠাৎ মনে হলো বৃষ্টি নীলিমার খুব পছন্দ। হতে পারে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজছে। তাই মিহরান এক দৌড়ে ছাদে চলে এলো। ছাদে এসে দেখলো নীলিমা বৃষ্টিতে ভিজে
জুবুথুবু হয়ে আছে আর অপোজিট ছাদের দিকে বারবার তাকাচ্ছে। মিহরানের একটু খটকা লাগলো, তাই ধীর পায়ে এগিয়ে গিয়ে পিছন থেকে সরাসরি ওর পেটে হাত রাখল। মিহরান গম্ভীর কণ্ঠে নীলিমাকে প্রশ্ন করল, ওখানে কি করছিলে? আর ওই ছাদের দিকে তাকিয়ে কি খুঁজছো? মিহরানের এহেন প্রশ্নে নীলিমা ভ্যাকাচ্যাকা খেয়ে গেল। ভাবল, এই সাইকোটা কিভাবে দেখলো আমি ওই ছাদের দিকে তাকিয়েছিলাম? নিশ্চয় কিছুক্ষণ আগে এসেছে। ভাগ্যিস ছেলেটা চলে গেছে, নইলে আজ বেচারার কপালে দুঃখ ছিল। কি হলো, কিছু বলছো না কেন? না মানে বৃষ্টি ভিজছিলাম, তখন পাশের ছাদে চোখ পড়ল। ছাদে ফুল গাছগুলো খুব সুন্দর, তাই তাকিয়েছিলাম। কেন, আমি কি কোথায় তাকাতে পারবো না? নীলিমার কথাগুলো বলার সময় ওর ঠোঁটজোড়া অনবরত কেঁপে উঠল। মিহরান ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে নীলিমাকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। তারপর কিছু না বলে নীলিমাকে কোলে তুলে নিয়ে সরাসরি ছাদ থেকে চলে এলো। রুমে গিয়ে নীলিমাকে নামিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বলে নিচে ফ্রেশ হয়ে চলে এলো, কারণ মিহরান পুরোটাই ভিজে গেছে। নীলিমা ভাবতেও পারেনি মিহরান এমন কিছু করবে। নীলিমার মাথা যেন কয়েক সেকেন্ডের জন্য হ্যাং হয়ে গেল, আর কিছু না ভেবে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। নীলিমার নিজের ঠোঁট অনবরত ঘষতে লাগলো আর মনে মনে মিরহানকে অশ্রব্য গালি দিল। ভাবল মিরহানের সাথে আর একটা কথা বলবে না। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ব্যালকনির সামনে এসে দাঁড়ালো। মিহরান হাতে গিটার নিয়ে দাঁড়িয়ে আছে। নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, আমার গিটার তুমি ধরেছ বুলুবাট? নীলিমা ভেবেছিল কথা বলবে না, কিন্তু মিহরানের এমন তীক্ষ্ণ চাউনিতে কিছুটা ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলে, বেলকনির কর্নারে দেওয়ালের গিটারটা ঝুলানো ছিল, তাই আমি গিটারটা ধরেছিলাম। কেন, আমি কি গিটার ধরে বড় কোনো অপরাধ করে ফেলেছি? আমি কি একবারও বলেছি যে তুমি কোনো অপরাধ করেছো? না। ওকে ফাইন, গিটার যখন ধরেছো তখন একটা গান শোনাও। এখন আবার না বলো না। আমি জানি তুমি খুব সুন্দর গান গাইতে পারো, স্কুল কলেজে গানের জন্য ফার্স্ট প্রাইজও পেয়েছো, তাই ভনিতা না করে একটা গান গাও। এই শ্রাবণ মেঘের সন্ধ্যায় তোমার মিষ্টি মুখ থেকে মিষ্টি ভয়েসের গান শুনতে ইচ্ছে করছে। আমি গিটারের সুর ধরছি, তুমি গান ধরো। আপনি বললেই আমি গাইবো নাকি? আমার এখন মুড নেই, মেকি রাগ দেখিয়ে বলো লিলিমা। তোমাকে আমি জিজ্ঞেস করেছি যে তোমার মুড আছে কিনা। আমি বলছি তাই তুমি গান গাইবে, আর যদি না গাও তাহলে একটা শর্ত আছে। নীলিমা ভুরু কুঁচকে তাকে জিজ্ঞেস করল, কি শর্ত? মিহরান কিঞ্চিৎ ঠোঁট প্রসারিত করে বলল, ছাদে দেওয়া লিভ কিসের রিপ্লে দিতে হবে, যেমন করে আমি তোমাকে ডিপলি কিস করেছি তোমাকেও তেমন করে করতে হবে। আর যদি সেটা না পারো তাহলে আজ সন্ধ্যা অসংখ্য কিসের জন্য রেডি থেকো। এমনিতে বাইরে বৃষ্টি, আর সামনে তোমার মতো মনমোহনী, কিছুতে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কি শর্ত, রাজি তুমি? নীলিমা মনে মনে বলল, এই লুচু বেটা শর্ত জ্বালাতন করে জানো, আমি পাগল হয়ে যাব। এই খারুস বেটাকে লিপ কিস করা তো অসম্ভব, তবে গান তো গাওয়া যায়। ভিতরে যতই বলি মুড নেই, কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মনটা যেন নেচে উঠে। তার উপরে সামনে গিটার, গান গাওয়ার লোভটাই তো সামলাতে পারছি না। এক কাজ করি, রাজি হয়ে যায়। নীলিমা গলা খাকিয়ে দিয়ে বলল, আমি রাজি। মিহরান নীলিমা উত্তরটা জানতো, তাই ফটাফট বলে উঠল, ওকে, কিন্তু সুন্দর করে গাইতে হবে, ফাটা বাঁশের মতো যেন না হয়। নীলিমা মুখ হালকা ভেঙচিতে বলল, ঠিক আছে, আপনি শ্রেয়া ঘোষালের আমার একলা আকাশ গানের সুর ধরুন, ওটা আমার ফেভারিট গান, এটা গাইব। মিনহান মুচকি হেসে গিটারের তারে
কম্পন তৈরি করলো। নীলিমা চোখ বন্ধ করে ফেলল। নীলিমা আরেকটা স্বভাব হলো গান গাওয়ার সময় ও কারো দিকে তাকাতে পারে না, তাহলে হেসে দেয়। গান গাওয়ার সময় ও নাকি সামনের মানুষ দেখলে খুব হাসি পায়। নীলিমা গান শুরু করলো। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে। গান গাওয়ার মধ্যে নীলিমা হঠাৎ চোখ খুলে ফেলল। সামনে তাকিয়ে দেখলো মেহরানের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে গিটার বাজাচ্ছে। নীলিমা এইবার খিলখিল করে হেসে দিল। হাসির শব্দ। মেহরান ঘোর থেকে বেরিয়ে এলো। বলল, কি হলো, হেসে দিলে কেন? গানটা তো দারুণ গাইছিলে। নীলিমা হাসি থামিয়ে বলল, আসলে আমি চোখ বন্ধ করে গান গাই। চোখ খুলে কাউকে সামনে দেখলে হেসে ফেলি। বলতে পারেন এটা আমার একটা ব্যাড হ্যাবিট, কিন্তু আমি আর এখন গাইতে পারবো না। মিনহার কয়েক সেকেন্ড চুপ থেকে আকাশের দিকে তাকালো। বৃষ্টি কিছুটা কমে এসেছে। আজ সকাল থেকে তীব্র গরম পড়েছিল। বিকেলে রিমঝিম বৃষ্টি যেন প্রকৃতি এক শীতল করে ফেলেছে। মিরহানকে অনুসরণ করে নীলিমা আকাশের দিকে তাকালো। ব্যালকনি থেকে আকাশটা খুব ভালোভাবে দেখা যায়। মিরহান হঠাৎ বলে উঠল, একটা গান শুনবে ব্লুবার্ড? মিরহানের মুখ গান শোনার কথা শুনে নীলিমা খুব অবাক হয়ে গেল। ও ভাবতেই পারেনি যে এই গোমড়ামুখটা লোক ওকে গান শোনাতে চাইবে। নীলিমা তো সে বিকেল থেকে মিরহানের কণ্ঠে গান শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে, কিন্তু তাকে বলার সাহস পায়নি। মিরহানের মুখে গান শোনার কথা শুনে ভাবলো এত মেঘ না চাইতে বৃষ্টি। নীলিমার গলায় খাকারি দিয়ে বলল, ওকে শুনবো, কিন্তু কোনো শর্ত দিতে পারবেন না। মানে আমাকে গান শুনিয়ে আবার উল্টোপাল্টো শর্ত দিয়ে বলবেন না যে গান শুনিয়েছি এখন শর্ত মানতে হবে। নীলিমার কথায় মিহরান হু হু করে হেসে উঠল। তারপর নীলিমার দিকে তাকালো। ভেজা চুল থেকে শ্যাম্পুর সুঘ্রাণ ভেসে আসছে। গোলাপি অর্ধযুগল চুম্বকের মতো টানছে। ধূসর রঙের চোখ জোড়া ঢ্যাপ ঢ্যাপ করে মিহরানের দিকে তাকিয়ে আছে। মিহরান শুকনো ঢোক গেলে মুচকি হাসি দিয়ে বলল, তুমি সত্যি একটা লিটল ব্লুবার্ড। মিহরান গিটার হাতে কম্পন তুলে গান ধরল। একটা ছিল সোনার গয়না। মিহরান পুরো গানটি শেষ করে নীলিমার দিকে তাকিয়ে দেখলো নীলিমা ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। মিহরান একটা মুখ চুটকি দিয়ে বলল, এ কি ব্লুবার্ড, এমন হাঁ করে তাকিয়ে আছো কেন? মশা ঢুকে যাবে তো। মিহরানের কথা শুনে নীলিমা ঘোর কাটল। নীলিমা বলে উঠল, আপনি এত সুন্দর গান করেন। আপনি তো দেখছি রিয়েল সিঙ্গারের থেকেও কোনো অংশে কম না। অসাধারণ গেয়েছেন। গানের ক্ষেত্রে আমি কোনো শত্রুকেও কম্প্রোমাইজ করি না, বাট রিয়েলি ইউ ভয়েস ইজ ইউনিক, মাইন্ড ব্লোয়িং। নীলিমার মুখে এত সুন্দর করে প্রশংসা শুনে মিহরান খুব খুশি হয়ে গেল। এত খুশি মনে হয় সে কখনো হয়নি। অবশ্যই এর আগে তার গানের ভয়েসের জন্য অনেক প্রশংসা পেয়েছে, কিন্তু প্রিয়তমার মুখে প্রশংসার বাণীগুলো যেন তার শরীর অন্যরকম শিহরণ জাগিয়ে তুলল। মিহরান মুচকি হাসি দিয়ে বলল, আরে বাহ, তুমি তো দেখছি দারুণ কমেন্ট করতে পারো। যাক, এতদিন তোমার মুখ থেকে নিজের একটা গুণের প্রশংসা শুনতে পেয়ে খুব ভালো লাগলো। অবশেষে তুমি আমার একটা জিনিস তো পছন্দ করলে, তবে তোমার ভয়েস আরো বেশি সুন্দর। তুমি যেভাবে মিষ্টি করে গান গাও, সেভাবে যদি আমার সাথে কথা বলতে তাহলে কত ভালোই না লাগতো। কিন্তু আমার সাথে কথা বলার সময় মনে হয় কণ্ঠনালী ফাটা বাঁশ সেটিং করে নাও। বাই দ্য ওয়ে, ইউ লুক বিউটিফুল নাও, রিয়েল ইউ অ্যান্ড ন্যাচারাল বিউটিফুল ব্লুবার্ড। নীলিমা নিজের রূপের প্রশংসা অনেকবার শুনেছে, এমনকি কলেজের কয়েকটা ছেলে ওকে নিয়ে শায়েরি লিখে প্রপোজ করেছে। তবু নীলিমা কখনো এতটা ভালো লাগেনি যতটা মিহরান করলো ভালো লাগে। মিহরান যখন সফট ভয়েসে ওর কাছে এসে ওর প্রশংসা করে, তখন নীলিমা
শিরায় উপশিরায় তীব্র কম্পন হতে থাকে। তবে সেটা ভালো লাগার কম্পন। কেন এমন হয় নীলিমা নিজেও জানে না। এই যে ভাবুক রানী, অনেক সময় হয়ে গেছে আমার ব্যালকনিতে বসে আছি। এখন তো তোমার ক্ষুধা লাগার কথা, তাড়াতাড়ি খেয়ে ঘুমাও। আমিও ঘুমিয়ে পড়বো। আগামীকাল সকালে অনেক কাজ করতে হবে। আগামীকাল তো শুক্রবার, তাহলে কি কাজ করছে সেটা তোমার না জানলেও চলবে। এই বলে মিহরান খাবার আনতে নিচে চলে গেল। নীলিমা বিছানায় বসে রইল। এই বাসায় আসার পর থেকে মিহরান নীলিমাকে একদিনও ডাইনিং টেবিলে খাবার খেতে নিয়ে যায়নি। সবসময় বিছানায় খাবার দেয়। অবশ্যই নীলিমা এতে বেশ কমফোর্ট ফিল করে, কারণ নিজের বাসায় থাকাকালীনও বিছানায় বসে খেত। ডাইনিং টেবিলে বসে খেতে ওর নাকি বিরক্ত লাগে। নীলিমা ভাবল হয়তো সাইকোটা আমার জন্য অভ্যাস সম্পর্কে জানে। মিউরান খাবার নিয়ে এলো। দুজনে রাতের খাবার কমপ্লিট করলো। নীলিমা ব্রাশ করে বিছানায় এক সাইডে কমফর্টার গায়ে জড়িয়ে গুটি গুটি হয়ে শুয়ে পড়ল। মিহরা নীলিমাকে এভাবে শুয়ে থাকতে দেখে মুচকি এসে নিজের ওপাশে শুয়ে পড়ল। আজ আর কোনো মজা করলো না, কারণ আগামীকাল খুব সকালে উঠতে হবে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙলো নীলিমার। ঘুম থেকে উঠেই দেখলো 11টা বাজে। নীলিমা চক্ষু তো চড়ক গাছ, এত বেলা পর্যন্ত ও কখনো ঘুমায় না। আর আজ অ্যালার্মও বাজেনি। নীলিমা হাই তুলে বিছানা থেকে উঠে মিরহানের সফট হয়েছে গুড মর্নিং শুনতে পেল। নীলিমা মিরহানকে দেখে মুচকি হাসি দিয়ে গুড মর্নিং বলো। মিহরান নীলিমার দিকে তাকিয়ে বলল, কি ঘুমকুমারী, ঘুম কেমন হয়েছে? ভালো, কিন্তু আমি এত বেলা পর্যন্ত ঘুমাই না। আজ কিভাবে এতক্ষণ ঘুমালাম বুঝতে পারছি না। বুঝবে কিভাবে? কাল রাতে যে তোমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, তাই তো এতক্ষণ ঘুমালে। নইলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে এক ঝাঁক প্রশ্ন করে আমার মাথা খেয়ে ফেলতে। মিরহান মনে মনে কথাগুলো বলে মুচকি হাসি দিল। নীলিমাকে বলল, মনে হয় কাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছে আর বেশ ঠান্ডা ছিল, তাই তুমি আরাম করে এতক্ষণ ঘুমালে। আচ্ছা, আমি খাবার আনছি, তুমি ফ্রেশ হয়ে নাও, আজ অনেক কাজ আছে। নীলিমা ভুরু কুঁচকে বলল, গতকাল থেকে শুধু কাজ কাজ করছেন, কি কাজ আছে সেটা তো বলবেন না? মিরহান গম্ভীর কণ্ঠে বলল, বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না। ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে চুপচাপ বসে থাকো। আজ তুমি ব্যালকনি ব্রেকফাস্ট করবে মানে? মিরহান নীলিমার কথা জবাব না দিয়ে নিচে চলে গেল। নীলিমা বেচারি আর কি করবে, ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে গেল। দেখলো সেখানে টি টেবিল আর একটা চেয়ার রাখা। নীলিমা চেয়ারে বসে পড়ল। মিহরান খাবার এনে সার্ভ করতে করতে বলল, আমি খেয়েছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। 10 মিনিট সময় দিলাম। 10 মিনিট কিভাবে খাবে? থাই স্যুপ আর স্যান্ডউইচ খেতে নিশ্চয় 10 মিনিটের বেশি সময় লাগবে না। নীলিমা আর কথা বাড়ালো না, কারণ ও জানে মিহুরানের কথা না শুনলে আবার একটা উদ্ভট শর্ত দিয়ে বসবে। তাই চুপচাপ খেয়ে নিল। মিহুরান মুচকি হেসে দিয়ে প্লেট আর টি টেবিলটা নিয়ে ব্যালকনি দরজা আটকে চলে গেল। মিহুরানের এই কাণ্ডে নীলিমা অবাক হয়ে দরজার কাছে গিয়ে বলল, এ কি, আপনি দরজা আটকালেন কেন? 30 মিনিট ওখানে চেয়ারে বসে থাকবে। এই বলে মিহরান একটা কালো কাপড় ব্যালকনি থাইয়ের উপর দিয়ে দিল, যাতে নীলিমা দেখা না যায়। তারপর বলল, একটু পর এখানে এই ফার্নিচার নেওয়ার জন্য কিছু লোক আসবে। তুমি একটা কথা বলবে না। যদি কোনো আওয়াজ শুনি তাহলে ফুলসজ্জাটা এখানে সেরে ফেলবো। মিহুরানের কথা শুনে নীলিমা স্তব্ধ হয়ে গেল। মনে মনে ভাবল, সাইকোটা দেখি রীতিমতো হুমকি দিচ্ছে। আজ আমি মেয়ে মানুষ বলে কিছু করতে পারছি না। যদি আমি ওই খচ্চর ব্যাটার মতো জিম করতাম তাহলে দেখিয়ে দিতাম। এই আরফিন নীলিমা কি জিনিস? আচ্ছা, ফার্নিচারগুলো কেন নিয়ে যাবে কিছু তো মাথায় আসছে না। এই খারুসটা কি বাসা চেঞ্জ করে হিমালয় পর্বতে নিয়ে যাবে নাকি? কিন্তু হঠাৎ বাসা কেন?
চেঞ্জ করবে। রুমের ফার্নিচারগুলো নেওয়া শেষ হলে মিহরান ব্যালকনির দরজা খুলে দিল। নীলিমা এতক্ষণ মন খারাপ করে চেয়ারে বসেছিল। মিহরানকে দেখে মুখ ভেঙচি দিয়ে বললেই পারতেন বাসা চেঞ্জ করবেন। এত অভিনয় করার কি ছিল? আমি কি বাসা পাল্টানো আটকে রাখতাম? তোমাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। বাসা পাল্টানোর কথা শুনেই তুমি আমায় প্রশ্ন করে পাগল করে ফেলতে, তাই বলিনি। আপনি তো এমনিতেই পাগল, নতুন করে আর কি পাগল হবেন? নীলিমার কথাগুলো মনে মনে বললেন। তারপর মিরহানকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, হঠাৎ বাসা চেঞ্জ করবেন কেন? কোনো সমস্যা হয়েছে? মানে কথা না বাটা নাই বাসা চেঞ্জ করবেন, তাও আবার নিজের বাসা। আমার কি তাহলে ভাড়া বাসায় উঠবো নাকি? নীলিমাকে আর কোনো কথা বলতে না দিয়ে মিহরান ওর মুখ চেপে ধরে বলল, ওই কারণে গতকাল রাতে তোমাকে কিছু জানায়নি, বক বক করে মাথা খেয়ে ফেলবে তাই। এখন চুপচাপ আমার সাথে আসো। গাড়ি ভর্তি ফার্নিচার অলরেডি নতুন বাসায় চলে গেছে। কথাগুলো বলে মেহরান চলে গেল। নীলিমা ওর পিছনে চলে গেল। গাড়িতে বসে সিট বেল্ট লাগিয়ে নীলিমা রাস্তার দিকে তাকিয়ে রইল। ও মনে মনে পণ করেছে ভুলেও মিহরানের দিকে তাকাবে না। মিহরান গাড়িতে উঠে সিট বেল্ট লাগিয়ে ড্রাইভ করতে লাগলো। এরপর নীলিমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। বুঝতে পারলো ও রাগ করেছে। নীলিমা এবার তাকালো না, এক মনে কোলাহলপূর্ণ রাস্তার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো একতলা বিশিষ্ট একটি বাড়ির সামনে। মিহরান গাড়ি থেকে নেমেই বাড়ির ভিতরে ঢুকলো। নীলিমা গাড়ি থেকে নেমে বাড়ির বাইরেটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলো। বাড়িটা শহর থেকে কিছুটা দূরে, কোনো কোলাহল নেই। ছোট্ট একটা বাগান আছে, বাগানে হরেক রকমের ফুল গাছ। নীলিমার প্রিয় সূর্যমুখী ফুলও এখানে স্থান পেয়েছে। নীলিমা ফুলগুলো দেখে খুব খুশি হয়ে গেল। ভাবলো এই সাইকোটা কি এই বাড়িটা নতুন কিনেছে নাকি ভাড়া নিয়েছে? ধুর, আমি এসব ভাবছি কেন? ভাড়া নিক আর কিনুক, তাতে আমার কি? আমি এখানে থাকবো বা কতদিন? সুযোগ বুঝে ঠিকই পালাবো। ততদিনেই ফুল গাছগুলো খুব যত্ন নিব। আচ্ছা, সাইকোটা এই গাছগুলো লাগাতো বলেছে নাকি বাড়ির মালিক নিজে লাগিয়েছে? তবে সব ফুল গুলোই আমার খুব প্রিয়। বাহ, বাড়ির মালিকের সাথে আমার মনের খুব মিল আছে। বাড়ির মালিক যদি বুড়ো হয় তাহলে দাদু বলে ডাকবো, আর যদি ইয়াং হয় তাহলে আঙ্কেল বলে ডাকবো। নিশ্চয় বাড়ির মালিকের মনটা আমার মতো পরিষ্কার। এই গম্ভীর সাইকোর সাথে তো আর কথা বলতে পারি না। বাড়িওয়ালার সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাবে, তবে পাগলটা অফিসে যাওয়ার পর। এই যে ভাবুক রানী রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে ভিতরে আসুন। এটা আপনার আর আমার বাড়ি, এখানে আর কেউ থাকবে না। এই বাসাটা আমি অনেক আগে কিনেছি, আর বাগানটা অনেক আগে করেছি। যখন ওই বাসাটা ভালো না লাগতো তখন এখানেই এসে থাকতাম। আপনার জন্য পার্মানেন্টলি এসে পড়েছি। এই বাগান আপনার প্রিয়, সব ফুল গাছগুলো আছে। আপনার আর পাশের বাড়ির ছাদে তাকিয়ে থাকতে হবে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে নীলিমার কাছে এসে হাত ধরে ভিতরে নিয়ে গেল মিরহান। নীলিমার ঘরে ভিতরে ঢুকে দেখলো সব ফার্নিচারগুলো সেটিং করা হয়ে গেছে, এখন গোছালেই হয়ে যাবে। নীলিমা মাথার মধ্যে মনে হয় ভন ভন করছে। এতক্ষণ যাবৎ ভাবলো কি আর হলোটা কি? এই বাড়িটা ওই সাইকোটার। কোথায় ভাবলো এই বাড়ির মালিকের সাথে আড্ডা মেরে সময় কাটাবে, সেটা এই বাড়িটার সাইকো মিহারার। এর মানে ও এখানেও আরো একা হয়ে গেল। এটাও কিভাবে মানবে? আচ্ছা, ওই লোকটা মনে হয় অনেক টাকা। ঢাকায় ডুপ্লেক্স বাড়ি, এখানে একতলা বিশিষ্ট সুন্দর একটি বাড়ি, আর কত কিছু আছে আল্লাহ জানে। নীলিমা আর কিছু ভাবতে পারলো না। বাড়িটা ঘুরে দেখতে লাগলো। 3 রুম, রুমের দেওয়ালগুলো নীল কালার করা, সাথে ডাইনিং রুম, একটা স্টোর রুমও আছে। 3 রুম, 3টা অ্যাটাচ ওয়াশরুমও আছে, কিন্তু কষ্টের বিষয় হলো এখানে কোনো ব্যালকনি নেই। আর
না ছাদে ওঠার সিঁড়ি আছে। নীলিমা মনটা একটু খারাপ হয়ে গেল। পরক্ষণে ভাবলো বাগানে গিয়ে সময় কাটানো যাবে। মিজান ফ্রেশ হয়ে খাবার নিয়ে এলো। নীলিমাকে ওর থাকার রুমে দেখিয়ে ওর রুমে গিয়ে বসতে বলল। নীলিমা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসল। দেখলো বিরিয়ানির প্যাকেট, তবে এটা দোকানের বিরিয়ানি। মিধান বলল, আজ রান্না করার সুযোগ পাইনি, তাই এটা খাও, রাতে কিছু একটা করব। নীলিমা এমনিতেই খুব ক্ষুধা লেগেছে, তাই চুপচাপ খেয়ে নিল। কথা আছে, পেট শান্তি তো সব শান্তি। নীলিমা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল, তারপরে ঘুমের দেশে তলিয়ে গেল। এদিকে মিজান নীলিমাকে ঘুমাতে দেখে ওর কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলল, আমার পাগলি ব্লু বার্ড। তারপর মেহরানি একটু রেস্ট নিয়ে ঘর গোছাতে লাগলো। প্রায় 4 ঘন্টা পর নীলিমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখলো সন্ধ্যা হয়ে গেছে। ঘুম ঘুম চোখে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। পরক্ষণে মনে পড়ল ওরা তো নতুন বাসায় আছে। নীলিমা আশেপাশে তাকিয়ে মেহরানকে খুঁজতে লাগলো, কিন্তু মেহরানকে কোথাও দেখতে না পেয়ে তড়িঘড়ি করে ডাইনিং রুমে এসে দেখলো পুরো ঘর গোছানো হয়ে গেছে। ও একটু অবাক হলো, ভাবলো লোকটা রোবট নাকি, এত কিছু এত কম সময়ে কিভাবে গোছালো। ইস, আমি ও কি না যে বলি, এই লোকের দ্বারা তো সবই সম্ভব, তবে লোকটা আমার সাহায্য করা উচিত ছিল। এখন খুব খারাপ লাগছে, কেন যে ঘুমাতে গেলাম। যাই, লোকটাকে গিয়ে সরি বলে দিই। এখান থেকে যতদিন এই বাসায় থাকবো লোকটাকে কাজে টুকটাক হেল্প করবো। সাইকো হোক আর যাই হোক, আমার খুব কেয়ার করে, এতটা মানতেই হবে। হঠাৎ ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস অনুভব করলো নীলিমা। পেছনে তাকিয়ে মিধানকে দেখে ভয় পেয়ে গেল। বলল, আপনি হঠাৎ ভূতের মতো পিছনে দাঁড়িয়ে আছেন কেন? কত ভয় পেয়েছি জানেন?